Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো গাইস আজকের লেকচার শুরু করার পূর্বে তোমাদেরকে দুইটা ইনফরমেশন দিতে চাই। প্রথম নাম্বার হচ্ছে এই লেকচারটার টেক্সট পড়ার জন্য তোমরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে সেগুলো ভিজিট করো। আর এই লেকচারটার নোট কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে ফোন দেওয়ার মাধ্যমে এই নোটটা তোমরা কালেক্ট করতে পারো। তো চলো গাইস আজকের লেকচারটা আমরা শুরু করি। তো গাইস আজকে আমরা একটা কোশ্চেন ডিসকাস করব। আর প্রশ্নটা হলো ডিসকাস টেনিসন অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ পোয়েট। তো তোমরা সবাই জানো যে একটা লিটারারি এসে লেখার জন্য প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তো এই প্রশ্নটাকে ডেভেলপ করার জন্য আমি একটা ইন্ট্রোডাকশন লিখেছি যেটা এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং দেখাচ্ছি। আলফ্রেড লর্ড টেনিসন ইজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট। হি ওয়াজ দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড during much of Queen Victoria's reign and remains one of the most popular British poets. He is remarkable for his representative quality too. তো গাইস এইভাবে একটা ইন্ট্রোডাকশন লিখে তোমার আনসারটা শুরু করো, তাহলে অনেক সুন্দর হবে। আর এই কোশ্চেনটার এই লেকচারটার নোট কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে ফোন দিতে পারো। তো চলো এবার বুঝে নিই রিপ্রেজেন্টেটিভ পোয়েট এটা বলতে আসলে কি বোঝানো হয়, এই টার্মটা দ্বারা কি বোঝানো হয়। রিপ্রেজেন্টেটিভ পোয়েট এই টার্মটা দ্বারা বোঝানো হয় যে একজন কবি যে তার সাহিত্য করবে, তার কবিতায় কন্টেম্পোরারি সোসাইটি, আর্ট, ফিলোসফি, রিলিজন, এক কথায় কন্টেম্পোরারি সোসাইটিকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করে, তাকে রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলা হয়। আর এই জন্য 20th সেঞ্চুরির একজন বিখ্যাত ক্রিটিক যার নাম হচ্ছে জর্জ স্যান্ডসব্যারি, তিনি বলেছেন যে আলফ্রেড লর্ড টেনিসনের কারণে ভিক্টোরিয়ান পোয়েম রিপ্রেজেন্টেটিভ পোয়েম হয়ে গেছে। তাহলে তোমরা তো বুঝতেই পারছো এবার ভিক্টোরিয়ান যে ফিচার্স ভিক্টোরিয়ান পিরিয়ডের এই ফিচারগুলো তোমরা আলোচনা করে দিলেই কিন্তু আলফ্রেড লর্ড টেনিসন রিপ্রেজেন্টেটিভ পোয়েট এটা প্রমাণ হয়ে যাবে। তো ভিক্টোরিয়ান পিরিয়ডের প্রথম ফিচার্স যেটা সেটা হচ্ছে ডিজায়ার অ্যান্ড অ্যাসপিরেশন ফর অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারকে ভিক্টোরিয়ান পিরিয়ডের সোল মানা হয়, সেন্টার মানা হয়। আর আলফ্রেড লর্ড টেনিসনের এই অ্যাডভেঞ্চারাস এই বিষয়টা যে ভিক্টোরিয়ান পিরিয়ডে অ্যাডভেঞ্চারটাকে দেখিয়েছেন, এই পয়েন্টটাকে প্রমাণ করার জন্য আমরা দ্য লোটাস ইটার্স, ইউলিসেস এই দুইটা কবিতাকে রেফার করতে পারি। আর লোটাস ইটার্স এই কবিতাতে ইউলিসেস তার সঙ্গীদেরকে কি বলছে যে আর কিছুক্ষণ পরেই আমরা একটা দ্বীপে পৌঁছাবো। এই জন্য বলছে যে সঙ্গীরা, বন্ধুরা আমার, সাহস হারাবে না। এইভাবেই কিন্তু অ্যাডভেঞ্চার। আর ইউলিসেস কিন্তু চায় না এই লোটাস দ্বীপে থাকতে, সে কিন্তু এই লোটাস দ্বীপ থেকে বাড়িতে যেতে চায়, আরো অ্যাডভেঞ্চারাস জার্নি করতে চায়। এইভাবেই কিন্তু অ্যাডভেঞ্চারটা প্রকাশ পায়। আর ইউলিসেস এই কবিতায় তো পুরোপুরি অ্যাডভেঞ্চারটাকে দেখানো হয়েছে। যে অ্যাডভেঞ্চার কি জন্য দেখানো হয়েছে, যে ইউলিসেস তার সাথীদেরকে বলছে যে আমাদের জন্ম থেমে থাকার জন্য হয়নি, জ্ঞান অর্জন করার জন্য হয়েছে, অ্যাডভেঞ্চারের জন্য হয়েছে। আর এই জন্য ইউলিসেস তার সাথীদেরকে জোর দিয়ে বলে যে বন্দরে আমাদের জন্য জাহাজ অপেক্ষা করছে, অপেক্ষা করার সময় নাই, চলো আমরা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়ি। আর ইউলিসেস তার জীবনটাকে পান করতে চায়, কমপ্লিটলি পান করতে চায়। তো এখানে একটা কোটেশন দেওয়া যেতে পারে যেটা নোট কালেক্ট করে পড়লে তোমরা এই কোটেশনটা পাবে। নেক্সট পয়েন্ট বা নেক্সট ফিচার যেটা সেটা হচ্ছে ইনফেরিয়রিটি অফ উইমেন। ভিক্টোরিয়ান পিরিয়ডে মহিলাদেরকে নিচু দৃষ্টিতে দেখা হতো। আর এই পয়েন্টটাকে প্রমাণ করার জন্য আমরা লক্সলি হল এই কবিতাটাকে রেফার করতে পারি। কারণ লক্সলি হল কবিতায় আসলে যে মহিলাদেরকে নিচু করে দেখা হতো বা নিচু চোখে দেখা হতো সেটা কিন্তু প্রমাণ করা হয়েছে। আর কারণ মহিলাদের মত প্রকাশ করার কোনো স্বাধীনতা ছিল না। আর এই জন্য অ্যামিকে, এই লক্সলি হলের যে মহিলা ক্যারেক্টার অ্যামি, তাকে কিন্তু তার পিতামাতা জোর করে অন্য একটা ধনী লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। এই জন্য কারণ কি, কারণ হচ্ছে মহিলাদের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। নেক্সট ফিচার যেটা সেটা হচ্ছে কনফ্লিক্ট বিটুইন সায়েন্স এন্ড রিলিজন। তো তোমরা তো জানো যে ভিক্টোরিয়ান পিরিয়ডকে পিরিয়ড অফ কম্প্রোমাইজ, পিরিয়ড অফ কনফ্লিক্টও বলা হয়। তো আলফ্রেড লর্ড টেনিসন এই দুইটা জিনিসের মধ্যে যে ঝগড়া বিবাদ এটাকে মেটানোর জন্য ব্যাপক দৃঢ় পদক্ষেপ রাখে। তো প্রথমে জানা দরকার যে সায়েন্স এবং রিলিজনের মধ্যে গ্যাঞ্জামটা কেন বেঁধেছিল। গ্যাঞ্জাম বাঁধার কারণ ছিল হচ্ছে যে সায়েন্স যে থিওরিটা দিচ্ছে এটা রিলিজনের সাথে মিলছে না, এই কারণে ঝামেলাটা বেঁধেছিল। আর এই পয়েন্টটা প্রুভ করার জন্য তোমরা ইন মেমোরিয়াম এই কবিতাটাকে রেফার করতে পারো। আসলে সব কবিতার মধ্যেই কিন্তু কম্প্রোমাইজের কথা বলা হয়েছে, কিন্তু এই কবিতাটাই সবচেয়ে বেশি বলা হয়েছে এবং এটা একটা দীর্ঘ কবিতা। এই কবিতার 34, 35, 36, 54, 55, 56 এই সব ক্যান্টোর মধ্যে আলফ্রেড লর্ড টেনিসন সায়েন্স এবং রিলিজনের মধ্যে যে বিবাদ, কনফ্লিক্ট এই বিষয়ে চর্চা করেছেন এবং কম্প্রোমাইজের বিষয়েও চর্চা করেছেন। তো গাইস এবার নেক্সট যেটা ফিচার ভিক্টোরিয়ান পিরিয়ডের এক্সেসিভ ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক। এটা এক্সেসিভ ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বলতে শুধু এই দুনিয়ার জন্য ভিক্টোরিয়ান পিপলরা মাতোয়ারা ছিল, এই জিনিসটাকে কিন্তু আলফ্রেড লর্ড টেনিসন তার বিখ্যাত কবিতা লক্সলি হলে ফুটিয়ে তুলেছেন। কি জন্য লক্সলি হলে ফুটিয়ে তুলেছেন, যে ভিক্টোরিয়ান পিপলরা শুধুমাত্র কমার্শিয়াল উদ্দেশ্যে, ব্যবসায়িক উদ্দেশ্যে
উদ্দেশ্যে তাদের জীবনযাপন করছে এবং তাদের জীবনের শেকড়টা ছিল হচ্ছে ব্যবসা, বাণিজ্য, আবেগ, ভালোবাসা, প্রেম, মনের শান্তি, এগুলো কিছু ছিল না, এটা দেখিয়েছেন। নেক্সট যে ফিচার সেটা হচ্ছে ক্লাস ডিস্টিংশন, শ্রেণী বৈষম্যটা কিন্তু আলফ্রেড লর্ড টেনিসন খুব সুন্দরভাবে তার লক্সলি হল এই বিখ্যাত কবিতাটাতে তুলে ধরেছেন। কি জন্য? দেখো, যে স্পিকার তার চাচাতো বোন অ্যামিকে ভালোবাসতো, অ্যামিও স্পিকারকে ভালোবাসতো, কিন্তু এদের দুইজনের মধ্যে বিয়ে হলো না। অ্যামির পিতামাতা অ্যামিকে জোর করে অন্য একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে দিল। কারণ কি? কারণ স্পিকারের কাছে ধন সম্পদ নেই, প্রেস্টিজ নেই, তারপরে ভালো ক্যারিয়ার নেই, এইসব কারণে একজন এতিম মানুষ, এইসব কারণে অ্যামির পিতামাতা কি করেছে যে অ্যামিকে অন্য একটা ধনী মানুষের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তো এটা তো এটাই প্রমাণ হয় না যে ক্লাস ডিস্টিংশনটাই তো প্রমাণ হয়। নেক্সট যেটা ফিচার সেটা হচ্ছে এনরিচমেন্ট ইন নলেজ, মানে জ্ঞান অর্জনের সমৃদ্ধতা। ভিক্টোরিয়ান পিরিয়ডে সায়েন্সের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে, কিন্তু ভিক্টোরিয়ান পিপলরা স্যাটিসফাইড না, তারা আরো বেশি বেশি জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞানের চর্চা করতে চায়। আর এই জিনিস, এই টেন্ডেন্সি আলফ্রেড লর্ড টেনিসন তার মোটামুটি সব কবিতাতেই ফুটিয়ে তুলেছেন। আর এর জন্য একটা ব্যাকগ্রাউন্ডের বিষয়ও আছে। আর ব্যাকগ্রাউন্ডের বিষয়টা কি, যে আলফ্রেড লর্ড টেনিসনের যে ইন্টিমেট ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু আর্থার হ্যালম, এই যে মারা গিয়েছিল, তারপরে আলফ্রেড লর্ড টেনিসনের জীবনটা কিছুটা থেমে গিয়েছিল। আর এর জন্য কিন্তু সে এই ভিক্টোরিয়ান এই টেন্ডেন্সিটা নিজের মধ্যেই যে তার ছিল, এটাকে কিন্তু তার কবিতায় ফুটিয়ে তুলেছে যে কেউ মরে গেলে বা কারোর জন্য জীবন থেমে থাকবে না, জ্ঞান অর্জন করতে হবে, সামনে চলতে হবে। নেক্সট যেটা পয়েন্ট আসে সেটা হচ্ছে স্কেপ ফ্রম রেসপন্সিবিলিটি। স্কেপ ফ্রম রেসপন্সিবিলিটি বলতে বোঝানো হচ্ছে যে আলফ্রেড লর্ড টেনিসন এটা দেখাচ্ছে যে মানুষরা দৌড়াতে একটা পর্যায়ে এসে থেমে যায়, ক্লান্ত হয়ে যায়, আর এই ক্লান্তির কারণে দায়িত্ব থেকে পালিয়ে যেতে চায়। আর এই জিনিসটাকেই কিন্তু দ্য লোটাস ইটার্স এই কবিতাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ লোটাস আইল্যান্ডে ইউলিসেস যখন তার কমরেডসদের সাথে পৌঁছায়, তখন তার কমরেডস, তার সঙ্গীরা সবাই একসাথে বলে যে তারা এই আইল্যান্ড ছেড়ে আর যাবে না। তারা বিনা কারণে তাদের জীবনের প্রায় 30টা বছর নষ্ট করে ফেলেছে, আর এখন তারা তাদের সমস্ত দায়িত্ব থেকে অবসর নিয়ে এই আইল্যান্ডে আরাম করতে চায়। তো এরপরেও আরো কিছু পয়েন্ট আছে, যেমন টিথোনাস কবিতাতে যে ইটারনালি, অমর জীবন যাপনের জন্য যে প্রবণতা, ইনান এই কবিতাতে যে সৌন্দর্যের প্রতি আবেগ, এগুলো সব ভিক্টোরিয়ান পিরিয়ডের ফিচার। তো এইভাবে এই কোয়েশ্চেনটাকে ডেভেলপ করো, তাহলে তোমার আনসারটা অনেক সুন্দর হয়ে যাবে। লেকচারের শেষে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, এই লেকচারটা পুরোপুরি দেখার পরে তোমার কেমন অনুভব হচ্ছে? আমি এটা বিশ্বাস করি এই লেকচারটা খুবই ইনফরমেটিভ একটা লেকচার, আর তোমার কনসেপশন ক্লিয়ার করার জন্য এই লেকচারটা একটা শক্তিশালী হাতিয়ার। তো গাইস, আজকের লেকচার এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী লেকচারে। সবাই ভালো থাকো, সুখে থাকো এবং সফল হও। আল্লাহ হাফেজ।